শুভ সন্ধ্যা সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। জীবনে ব্যর্থতা এবং সাফল্য উভয় কিন্তু পারস্পরিকভাবে একে অপরের সঙ্গী হয়ে আমাদের জীবনের সাথে প্রবাহমান ধারায় চলতে থাকে। আজকে তুমি সাময়িক ব্যর্থ হয়েছো মানে আগামী দিনে যে তুমি সেই ব্যর্থতাকে কেন্দ্র করে নিজের লাইফটাকে স্পয়েল করবে এমনটা কিন্তু নয়। আজকে তোমার হয়তো মনে হতে পারে যে তুমি এই যে লাইফটা লিড করছো এটা তোমার জন্য যথেষ্টভাবে তুমি নিজেকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছো না, তার মানে এটা নয় ইন ফিউচার তোমার লাইফটা এরকমই থাকবে। অর্থাৎ জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো পথ চলার যে কোনো পজিশন কিন্তু চেঞ্জ হতে পারে। পরিস্থিতিটাকে নিজের আয়ত্তে এনে, নিজের গ্রিপে এনে, নিজের মতো করে নিজের সাফল্যটাকে খুঁজে নেওয়াই কিন্তু তোমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আজকে তুমি ব্যর্থ হয়েছো মানে আগামী দিনে ব্যর্থতার মধ্যে দিয়ে তুমি নিজেকে একেবারে একটা অন্ধকারাচ্ছন্ন এরিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে এমনটা নয়। যে কোনো মুহূর্তে নিজেকে চেঞ্জ করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে। আমরা যখন বাইকটা চালাই তখন দেখবে ফার্স্ট গিয়ারে কিছুটা দূর বাইকটা ঠিকঠাক চলে, তারপর সেকেন্ড গিয়ার, তারপর থার্ড গিয়ার, তারপর ফোর্থ গিয়ার, আবার কিছু কিছু গাড়ির ফিফথ গিয়ার, সিক্স গিয়ারও রয়েছে। তো আমাদের লাইফের গিয়ারটাকেও ঠিক এরকম টাইম টু টাইম চেঞ্জ করতে থাকতে হয়। আর এরকম গিয়ার যারা লাইফে চেঞ্জ করতে পারে তারা কিন্তু সাফল্য পায়। আজকে এই ভিডিওতে প্রথমে ইন্ট্রোডাকশনে এই কথাগুলো বলার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। অবশ্যই আজকে থাম্বনেলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ডিসকাস হবে। আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড একজন সদস্য, এসডি টিউটোরিয়াল গাইড পরিবারের এই 1 লক্ষ পরিবারের একজন সদস্য। আমি জানি শুধু সেই সদস্য নয়, বহু সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত লড়াই করছে নিজেদেরকে সাফল্যের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য। পূজা না বলেই পাচ্ছি না, কেননা পূজা আজকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছে দীর্ঘ 2 বছরের লড়াই বর্তমানে সমাপ্ত হয়েছে এবং সে চান্স পেয়েছে। কোথায়? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। আমরা জানি কোভিড পিরিয়ডে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী প্রত্যেকটা জায়গাতে প্রায় অফলাইনের জায়গাতে অনলাইনে বিভিন্ন যে থিওরি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হতো এন্ট্রান্সের ক্ষেত্রে। পূজা রবীন্দ্রসঙ্গীতের একজন স্টুডেন্ট। রবীন্দ্রসঙ্গীতের জন্য সে গত বছরও পরীক্ষা দিয়েছিল, কিন্তু থিওরি পরীক্ষাতে সঠিক সময়ের মধ্যে শেষ না করতে পারার কারণে সে চান্স পায় না এবং সে ইনএলিজিবল হয়ে যায়। তার এলিজিবিলিটি বা তার যোগ্যতা থাকা সত্ত্বেও একটা মেয়েকে 1 বছর অপেক্ষা করে থাকতে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনলাইন শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতির কারণে। এই দোষ কি তার ছিল? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতি। সেই পূজা 2 বছর ধরে নিরলস পরিশ্রম করেছে। 21 সালে সে ট্রাই করেছিল, সে পারেনি, কেননা তার সিস্টেম অনুযায়ী সে সঠিক টাইমে আপলোড করতে পারেনি তার অ্যান্সার শিট বা সাবমিট করতে পারেনি। এবছর কিন্তু মেয়েটা অফলাইন পরীক্ষা যখন হয়েছে সে প্রমাণ করে দিয়েছে যে সে কতটা যোগ্য ছিল। অতএব সে যদি আজকে ভেঙে পড়তো, সে যদি আজকে পিছিয়ে থাকতো ব্যর্থ হয়েছে বলে, তাহলে কিন্তু সে কখনো আজকের এই সুখ বা আজকের এই সাফল্যের যে অনুভূতি সেটা সে কিন্তু পেত না। তো এই পূজার মতো আমাদের হাজার হাজার স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বা বিভিন্ন যে স্টেট রয়েছে সেখানকার এসডি টিউটোরিয়াল গাইড পরিবারের সদস্য বা কেউ অন্য চ্যানেলের সদস্য বা প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের সদস্য হতে পারে। প্রত্যেকে কিন্তু আমরা লড়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা লড়ে যাচ্ছি শুধুমাত্র সাফল্য পাওয়ার জন্য। তাই ব্যর্থতা কি? ব্যর্থতাকে ভুলতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা এবছর পিজিতে চান্স পাচ্ছ না তারা ব্যর্থ হবে না, তারা ব্যর্থ হবে এই বছরের জন্য, কিন্তু পরের বছর তোমরা ব্যর্থ হবে না, তোমরা সাফল্য পাবে। তার জন্য তোমাদের একটা বছর নিরলস প্রচেষ্টা করতে হবে। কিছু এবছর তোমরা করতে পারলে না বলে মাথা গরম করার কোনো দরকার নেই। তো চলো এবার মেন টপিকে আসা যাক। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং বলে রাখা ভালো, আমি আমার নিজের জীবন দিয়েও এই সাফল্য ব্যর্থতার যে প্যারামিটার আমি মেপেছি এবং আলটিমেটলি আজকে এই যে 1 লাখ পরিবার আমি পেয়েছি, এটা বলতে গেলে আমার সাফল্যের পাশাপাশি তোমাদেরও সাফল্য। তো এই জায়গাতে আসার জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন রয়েছে। প্রত্যেকের মতো করে নিজের জায়গাতে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের কিন্তু এই যে মেহনতটাকে তোমাদের করতে হবে দিনের পর দিন, রাতের পর রাত জেগে। তো আজকে স্কলারশিপ সংক্রান্ত বিষয়, উচ্চশিক্ষা পোর্টালের যে তথ্য আপলোডের বিষয়, তোমাদের উদ্দেশ্যে কিছু তথ্য আমি তুলে ধরবো। প্রথমত, বিভিন্ন মানুষ তোমরা জিজ্ঞেস করছো বা বিভিন্ন ক্যান্ডিডেট জিজ্ঞেস করছো, দাদা SVMCM এর পাশাপাশি ওএসএস অ্যাপ্লাই করতে পারবো কিনা, দাদা SVMCM এর পাশাপাশি অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবো কিনা, এবং উচ্চশিক্ষা পোর্টালের এই যে তথ্যটা আপলোডিং ম্যান্ডেটরি কিনা। 100% ম্যান্ডেটরি। উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যারা এবছর থেকে প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টস থেকে শুরু করে প্রত্যেকে তথ্য কিন্তু আপলোড করতে বলছে। কেন? একটা ক্যান্ডিডেটের উচ্চশিক্ষা পোর্টালে একটা নির্দিষ্ট আইডি থাকবে, যে আইডিটা দিয়ে তাকে ট্র্যাক করা যাবে সেই মুহূর্তে কোথায় পড়াশোনা করছে, সে কটা স্কলারশিপ পাচ্ছে, তার বর্তমান স্টেটাস কি, তার রেজাল্ট কি,
যাতে করে একটা নির্দিষ্ট ডিজিটাল ডেটাবেস উচ্চশিক্ষা দপ্তর বানাতে পারে। আর সেই প্রসেসটাই চলছে বিভিন্ন বিএড কলেজের মাধ্যমে উচ্চশিক্ষা পোর্টালে বিএড ক্যান্ডিডেটদের আপলোডিং, তারপরে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে ইউজি পিজি লেভেলেও কিন্তু সেম চলছে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দুটো স্কলারশিপে আবেদন, যদি কোনো স্কলারশিপের পোর্টালে লেখা থাকে যে স্কলারশিপ, একটা স্কলারশিপ পেলে আর কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যাবে না, এত বছর কোনো রেকর্ড থাকতো না গভর্নমেন্টের কাছে, এবার থেকে কিন্তু থাকবে। গভর্নমেন্ট বারবার বলে এসেছে যে দুটো স্কলারশিপ পাওয়া যায় না, গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া সম্ভব নয়। এবার থেকে কিন্তু সেটা বাস্তবায়িত হতে চলেছে, কেননা তোমরা তোমাদের এই যে উচ্চশিক্ষা পোর্টালে তথ্য দেওয়ার সময় অলরেডি পুট করে দিয়েছো যে আমরা একটা স্কলারশিপ পাই, দুটো পাই না, এটা তোমরা দিয়েছো। এখন তোমরা দুটো স্কলারশিপ যে আবেদন করবে, তোমাদের ওই আইডি বা আধার কার্ডের নাম্বারটা নথিভুক্ত করার সাথে সাথে স্কলারশিপ ডিপার্টমেন্টগুলো কিন্তু দেখে নিতে পারবে যে তুমি একটার জায়গাতে দ্বিতীয় স্কলারশিপ আবেদন করেছো। সেক্ষেত্রে তোমার রিজেক্ট হতে পারে, তোমার পেনাল্টি হতে পারে। তো সেই কারণে যে কোনো একটা স্কলারশিপ আবেদন করো, হয় এসসি এসটি ওবিসি, না হলে তোমাদের SVMCM। এবার প্রশ্ন হচ্ছে SVMCM তো আবেদন করব বা ওএসএস তো আবেদন করব, তাহলে আমার ইনকাম কত দরকার, কারা পাবে স্কলারশিপ? যে কোনো একটা স্কলারশিপ তোমরা আবেদন করো, ইউজি পিজি বিএড। আমাদের চ্যানেলে যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাও এবং চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য পেতে চাও, তারা exam365bengali.com যে ওয়েবসাইটটি রয়েছে এটা ভিজিট করতে পারো। ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, যেখানে বাংলা ভাষায় বিনামূল্যে সঠিক চাকরির খবর সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিনিয়ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, পড়াশোনা সংক্রান্ত পোস্ট পেতে তোমরা গুগলে সার্চ করতে পারো exam365bengali, যেখানে তোমরা এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে এভরিথিং বাংলা ভাষাতে পেয়ে যাবে। বিভিন্ন কোর্সের মধ্যে সেই সমস্ত স্টুডেন্টরা 2.5 লাখের মধ্যে যদি তোমাদের ফ্যামিলি ইনকাম হয়, তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ আবেদন করতে পারবে। K3 বা কন্যাশ্রী যারা রয়েছে তাদের তো ইনকামের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে কন্যাশ্রীর প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং কন্যাশ্রী বা K3তে কিন্তু টাকা পায় যদি K1 K2 তোমরা করে থাকো। আর K1 K2 যদি তোমরা না করে থাকো, তাহলে সেই সমস্ত মেয়েরা তোমরা কিন্তু যে SVMCM পোর্টালে গিয়ে SVMCM আবেদন করতে পারো যদি তোমাদের ফ্যামিলি ইনকাম বা বাবার ইনকাম বছরে 2.5 লাখের মধ্যে থাকে। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হচ্ছে, দাদা তুমি তো বলেছিলে যে 3টে রিজন দেখানো যাবে, গতদিন তুমি 2টো রিজন বলেছো, একটা বলনি। কোন রিজন? হেলথ রিজন। হেলথ রিজনটা কি? অর্থাৎ তুমি অসুস্থ ছিলে, পড়াশোনা করতে পারোনি, 1 বছর গ্যাপ যাদের, তাদের বলছি, তাদের কি করতে হবে? প্রথমত তুমি যে হেলথ ইস্যু তোমার হয়েছিল, তুমি নিশ্চয়ই কোনো ডক্টর দেখিয়েছিলে, তুমি নিশ্চয়ই হসপিটাল বা নার্সিংহোমের সাথে কানেক্টেড ছিলে। তো সেখানকার যে রিপোর্টসগুলো রয়েছে, অল কাইন্ড অফ রিপোর্টস, পুরো তোমার প্রেসক্রিপশন থেকে শুরু করে যে যে রিপোর্টসগুলো রয়েছে নিশ্চয়ই থাকবে। সেই ডক্টরের কাছ থেকে তোমাকে একটা ডিক্লারেশন নিতে হবে উইথ রিপোর্টস। সেই রিপোর্টসের পাশাপাশি তুমি তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রিন্সিপাল স্যার, ভাইস চ্যান্সেলর স্যার বা DSW স্যার, যেই তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকুন, তুমি তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নেবে, নিয়ে সেই ডিক্লারেশনটা একটা নির্দিষ্ট PDF এর মধ্যে রেখে একটা নির্দিষ্ট PDF ফরম্যাট বানিয়ে ওই ডক্টরসের রিপোর্টস থেকে শুরু করে এভরিথিং এইটাকে তোমাকে আপলোড করতে হবে পোর্টালে। গত বছর বহু ক্যান্ডিডেট, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে, গত বছর আমি এতবার বলা সত্ত্বেও তোমরা সঠিক কারণটা, সঠিক ডকুমেন্ট আপলোড না করার জন্য তোমরা SVMCM পাওনি। কিন্তু এবছর আমি চাই না যে কোনো স্টুডেন্ট বঞ্চিত হোক। প্রত্যেকটা স্টুডেন্ট যারা সত্যি এলিজিবল, সত্যি যোগ্য, তারা স্কলারশিপটা পাও, এটা আমি বারবার চাই। যার কারণে এবার আমি বারবার এই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আসছি, আলোচনা করছি। তো তোমরা এইটা একটু মেনটেন করো। আর যারা হায়ার এডুকেশনের জন্য ওয়েট করছিলে, তারা তোমাদের ইনস্টিটিউশনাল হেডদের সাথে কথা বলো এবং দেখাও যে তুমি কোন পরীক্ষা বা কোন উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য তুমি 1 বছর গ্যাপ দিয়েছিলে। আশা করছি এখান থেকে তোমাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এবং ওই যে বলেছি গত দিনের ভিডিওতে বাদবাকি টপিকগুলো কভার করা রয়েছে, আশা করছি সেগুলো তোমরা দেখে নেবে। এবার আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। গতদিন আমি তোমাদের বলেছিলাম যে এক্সটার্নাল ক্যান্ডিডেটদেরও কিন্তু ভেরিফিকেশন হবে। এক্সটার্নাল ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন কি? অর্থাৎ গতদিন ইন্টারনাল ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের যে বিষয় সেটা তো আমরা দেখেছি, এবার এক্সটার্নাল ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেস শুরু হচ্ছে। কি কি লাগবে দেখো, প্রথমত আর্টস, ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস প্রত্যেকের জন্য কি কি লাগবে, যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে সেই ফর্ম, এজ প্রুফ বা ডেট অফ বার্থের যে প্রুফটা, উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে, অনার্সের যে মার্কশিট সেটা তোমাদের লাগবে। তারপর রয়েছে পেমেন্ট রিসিপ্ট, তোমাদের অ্যাডমিশন ফিস যেটা, আইডেন্টিটি প্রুফ যেটা তোমরা দিয়েছো, অ্যাড্রেস প্রুফ, ক্যান্সেলেশন সার্টিফিকেট ইফ অ্যাডমিটেড এলসওয়্যার। অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি অন্য কোথাও যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে সেই অ্যাডমিশনটা যে তুমি ক্যান্সেল করেছো তার রিসিপ্টটা তোমার লাগবে।
সার্টিফিকেটটা লাগবে, অর্থাৎ জাস্ট বলা যায় ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে, কারেন্ট ইনকাম সার্টিফিকেট গার্জিয়ানের সেটা কিন্তু লাগবে, তারপর রয়েছে পিডব্লিউডি হয়ে থাকলে লাগবে সার্টিফিকেট। এবার স্ক্রিনে তোমরা দেখে নিচ্ছ এক এক দিন এক একজনের রয়েছে 11:30 থেকে 4:30 পর্যন্ত তোমাদের হিস্ট্রি যেটা রয়েছে 22 তারিখে কাউন্টার নাম্বার 1, বাংলা রয়েছে তোমাদের 22 তারিখে কাউন্টার নাম্বার 2, ইংলিশ রয়েছে, সব এক্সটার্নাল বলছি, ইংলিশ রয়েছে 22 তারিখ কাউন্টার 3, MA ইন পলিটিক্যাল সায়েন্স রয়েছে 22 তারিখ কাউন্টার 4, জিওগ্রাফি রয়েছে কাউন্টার 1 যেটা 23 তারিখ পড়ছে, সেম টাইমে রয়েছে সংস্কৃত রয়েছে 23 তারিখ, ফিলোসফি রয়েছে 23 তারিখ। এখানে কাউন্টারগুলো তোমরা একটু দেখে নিচ্ছ। এনভায়রনমেন্টাল স্টাডিজ এক্সটার্নাল রয়েছে 23 তারিখ, মিউজিওলজি রয়েছে 23 তারিখ, তারপরে MA ইন সোশিওলজি রয়েছে 24 তারিখ, MA ইন হিন্দি রয়েছে 24 তারিখ, মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তারপরে পারকাশন, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, MA ইন ডান্স এক্সটার্নাল রয়েছে 24 তারিখ, রবীন্দ্রসঙ্গীত এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 24 তারিখ 4 নম্বর কাউন্টারে 2:30 থেকে 5টা। তোমরা একটু টাইমটা একটু দেখে নিচ্ছ। এবং MA ইন মিউজিকোলজি যেটা রয়েছে সেটা রয়েছে এক্সটার্নালদের জন্য 25 তারিখ, ভোকাল মিউজিক রয়েছে 1 তারিখ, জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে, ভোকাল মিউজিক রয়েছে 25 তারিখ 1 নম্বর কাউন্টার, তারপরে জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে 25 তারিখ, MA ইন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট রয়েছে 25 তারিখ, MA ইন অল MFA অল সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ফাইন আর্টসের সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে 25/11, এবং MA ইন ইকোনমিক্স রয়েছে তোমাদের 25 তারিখ। তো টাইমিংগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। এবার প্রশ্ন আসছে যে এই ভেরিফিকেশনটা বা এই যে রিপোর্টিংটা কি, এই রিপোর্টিং অ্যাডমিশন তো করেছো, বাট রিপোর্টিং যদি তোমরা না করো তোমাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে না, এবং তোমরা অ্যাডমিশন কিন্তু ইউনিভার্সিটি অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেবে। সুতরাং যে ইউনিভার্সিটি যেখানে তোমরা ভর্তি হয়েছো প্রত্যেকটি ইউনিভার্সিটির টাইম দেবে ভেরিফিকেশান, রিপোর্টিং, এইগুলোকে কিন্তু খুব ইম্পর্ট্যান্টের সাথে তোমাদেরকে নিতে হবে। তো চলো, এখনও পর্যন্ত যারা চান্স পাওনি, যে ইউনিভার্সিটিগুলোর আমি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেগুলো একটু মন কান দিয়ে দেখো, এবং অবশ্যই তোমরা চান্স পাওয়ার জন্য সেখানে স্পট কাউন্সেলিংয়ে যাবে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।